our health thinking. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডক্টর সাবরিনা পুষ্প স্বাগত জানাচ্ছি রিহাল টিভির গোল টেবিল বৈঠকে। আমাদের আজকের আলোচনার বিষয় ফুসফুসে ক্যান্সার এবং বাংলাদেশে এর চিকিৎসা নিয়ে। এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন সম্মানিত চিকিৎসক মণ্ডলী। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি, ডক্টর তুষার দাস স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অনকোলজি ডিপার্টমেন্ট, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল। আমাদের সাথে আরও আছেন ডক্টর সাদিয়া সুলতানা রেশমা, কনসালটেন্ট রেসপিরেটরি মেডিসিন, ডিএনসিসি হসপিটাল। আমন্ত্রণ জানাচ্ছি তাজদিদ রহমান তানিম স্যারকে, রেজিস্ট্রার থোরাসিস সার্জারি বিভাগ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল। স্যার, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে আলোচনায় উপস্থিত হওয়ার জন্য। তো দর্শক, যেহেতু আজকে আমাদের বিষয় ফুসফুসে ক্যান্সার এবং এর চিকিৎসা, আমি প্রথমেই ডক্টর তুষার দাস স্যারের কাছে জানতে চাইব বর্তমানে বাংলাদেশে ফুসফুস ক্যান্সারের প্রেক্ষাপট বা অবস্থা সম্পর্কে স্যার যদি কিছু বলতেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের অনুষ্ঠানের রিহেল টিভির এই অনুষ্ঠানের সকল দর্শককে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে আমাদের আজকের যে বিষয়টা ফুসফুস ক্যান্সার, সেটা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আসলে খুবই একটা মারাত্মক অবস্থায় অবস্থান করছে বলে আমি মনে করি। কারণ আমরা যদি গোটা বিশ্বের কথা চিন্তা করি, ক্যান্সার একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাই যে গোটা বিশ্বে প্রায় 2 কোটি মানুষ প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। তার মধ্যে ফুসফুস ক্যান্সারের প্রবণতা গোটা বিশ্বেই কিন্তু অনেক সামনের দিকে আছে, বিশেষ করে ছেলেদের মধ্যে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলতে চাই, তাহলে আমাদের প্রায় 1,60,000 আমরা পেশেন্ট পাচ্ছি প্রতি বছর। তার মধ্যে আমাদের ফুসফুস ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু অনেক বেশি পাই। আমরা প্রায় 14,000 মতো আমরা রোগী পাই, ফুসফুস ক্যান্সারে আক্রান্ত রোগী, যার মধ্যে প্রতি বছর প্রায় আমরা ফুসফুস ক্যান্সারে আক্রান্ত রোগীর মধ্যে প্রায় 7,000 রোগী পাই যারা ফুসফুস ক্যান্সারের কারণে মৃত্যুবরণ করে। কাজেই ফুসফুস বা ক্যান্সার এমন একটি ক্যান্সার যে ক্যান্সারের কারণে মৃত্যুবরণকারী ক্যান্সারের মধ্যে ফুসফুস ক্যান্সার কিন্তু একটি বড় অবস্থানে অবস্থান করে। জি স্যার, আমি চলে যাচ্ছি সাদিয়া সুলতানা রেশমা ম্যাডামের কাছে। আপনার কাছে আমি জানতে চাইবো ফুসফুস ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কি? আমরা কিভাবে বাংলাদেশে একজন রোগীকে ফুসফুস ক্যান্সার আছে কি না লক্ষণ দেখে বুঝতে পারবো? আমি ডাক্তার তুষার স্যারের সাথে তাল মিলিয়ে বলতে চাই যে এই যে ফুসফুসের ক্যান্সার, যথেষ্ট পরিমাণ রোগী আমাদের দেশে আছে। আমরা 3টি হাসপাতালের প্রতিনিধিত্ব করছি এই মুহূর্তে। অথচ এই যে আমরা যে ধরনের রোগী দেখি, আমাদের কাছে এই যে রোগীগুলো আসে, তারা কিন্তু চিন্তাও করে না যে তাদের কি ধরনের সমস্যা হয়েছে বা এই সমস্যাগুলো নিয়ে তারা আছে অনেক দিন ধরে। কেউ 2 মাস, 3 মাস, 6 মাস ধরেও এই বিভিন্ন ধরনের সমস্যাগুলো নিয়ে তারা বাসায় চিকিৎসা নিচ্ছে, বা যখন একটু সমস্যা হচ্ছে একটি ফার্মেসিতে যাচ্ছে বা আশেপাশে পরিচিত কারোর কাছে যাচ্ছে, একজনের কাছ থেকে শুনছে ওকে আমার একটু কাশি হলো, আমি একটু ওষুধ খেয়ে নিই, এভাবেই চলছে। কিন্তু আসলে এটার পিছনে কারণ হচ্ছে এখানে যে উপসর্গগুলো হয়, এই উপসর্গগুলো সাধারণত দেখা যায় যে অন্যান্য ফুসফুসের যে রোগগুলো রয়েছে সেগুলোর সাথে একদম মিলে যায়। যেমন এই ধরনের রোগীদের দীর্ঘদিন ধরে কাশি থাকে, এই কাশিগুলো খুশখুশে কিছু কাশি, কারো কফ আসে, কারো কফ আসে না, এবং তারা বিভিন্ন সময় এই কারণে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ খায়, নিজে থেকেও খায় বা চিকিৎসকের পরামর্শ নিয়েও খায়। কারো ক্ষেত্রে দেখা যায় এর সাথে বুকে হালকা ব্যথাও হতে পারে, কেউ খাবার গিলতে কষ্ট হচ্ছে, এই সমস্যা নিয়ে আসে। কারো দেখা যায় গলার আশেপাশে কোনো একটা গোটা দেখা গেল, কারো ওজন কমে যাচ্ছে, গলার স্বরটা ভেঙে যাচ্ছে। সাধারণত প্রাথমিকভাবে এই ধরনের লক্ষণ হয়। একটু তীব্র মাত্রায় যখন চলে যায়, দেখা যায় শ্বাসকষ্ট নিয়ে কেউ আসছে, এবং সেখানেও সেই একই কথা যে তাদের এই উপসর্গগুলো যেহেতু অন্যান্য অনেক রোগের সাথে মিলে যায়, তারা চিন্তা করে যে অন্যান্য রোগ হয়তো হচ্ছে, এবং আমাদের কাছে যখন আসে তখন এই সমস্যাটা বলা যায় যে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ পার হয়ে তৃতীয় ধাপে চলে আসে। তো প্রাথমিক লক্ষণ যেটা, সেটা যখন থাকে তখন কিন্তু রোগীরা আমাদের কাছে আসে না, তারা তার পরবর্তী সময়ে আসে। জি,
তো দর্শক, আপনারা দেখলেন রেশমা ম্যাডাম আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে বললেন যে ফুসফুস ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো। সেই সাথে তিনি আরও বললেন যে এই লক্ষণগুলো আরও অনেকগুলি রোগের সাথে মিলে যায়। তাহলে আমরা কি করে বুঝবো যে এটি ফুসফুস ক্যান্সারের লক্ষণ কি না? তো আমি তাজদিদ রহমান তানিম স্যারের কাছে যাচ্ছি। স্যার, কিভাবে আমরা প্রাথমিক পর্যায়ে এইসব লক্ষণ দেখে একজন রুগীকে স্ক্রিন করতে পারবো যে সে ফুসফুস ক্যান্সারের ঝুঁকিতে আছে কি না? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নতে যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় কোনো রোগীর ফুসফুস ক্যান্সারের কোনো লক্ষণই থাকে না, হঠাৎ করেই তাদের ধরা পড়েছে। তো এই রোগীগুলো কিন্তু প্রাথমিক পর্যায়ে থাকে এবং তাদেরকে যদি আমরা চিকিৎসা দিতে পারি তাহলেই কিন্তু তাদের ক্যান্সার থেকে নিরাময় বা স্বাভাবিক জীবনযাপন করার সম্ভাবনা বেড়ে যায়। এই সব রোগীকে আমাদের বের করার জন্যই আমরা স্ক্রিনিং প্রোগ্রামটা চালু করি বা বিভিন্ন দেশে চালু রয়েছে, যেটা আমাদের দেশে এই মুহূর্তে চালু নেই। এটা হলো স্ক্রিনিং প্রোগ্রামের একটা উদ্দেশ্য, যে আমি যেই রোগীগুলো আমাদের যাদের কোনো সিমটম নেই, কোনো উপসর্গ নেই, তাদেরকে আর্লি ডায়াগনোসিসের মাধ্যমে যদি আমি ধরতে পারি যে তার ফুসফুস ক্যান্সার রয়েছে, তাহলে আমরা তাদের চিকিৎসাটাও আর্লি দিতে পারবো এবং তাদেরকে একটা সুন্দর জীবনযাপন বা স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করতে পারবো। বিভিন্ন সমীক্ষায়, দেশ বিদেশের বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে যে আমরা যদি এরকম একটা স্ক্রিনিং প্রোগ্রাম করি তাহলে ফুসফুস ক্যান্সার জনিত যে মৃত্যু, সেই মৃত্যু 10 থেকে 15% কমানো সম্ভব। তো সেজন্যই আসলে স্ক্রিনিং প্রোগ্রামগুলো এসেছে। স্ক্রিনিং প্রোগ্রামগুলো বিশেষত করা হয় যেসব রোগী রিস্কে রয়েছে, যাদের রিস্ক রয়েছে, যারা ফুসফুস ক্যান্সার ডেভেলপ করতে পারে, তাদেরকেই সাধারণত এগুলো করা হয়। সারা বিশ্বে যেটা প্রচলিত রয়েছে, দেখা যায় যেহেতু ফুসফুস ক্যান্সার একটু অধিক বয়সে হয়ে থাকে, সাধারণত 50 বা 55 বছর বয়স্ক যারা রোগী তারা, এবং যারা অত্যাধিক ধূমপায়ী, কারণ দেখা যায় 80% ফুসফুস ক্যান্সারই ধূমপানের সাথে জড়িত। সুতরাং যারা 30 বছর ধরে ধূমপান করছে তাদেরকে এই স্ক্রিনিং প্রোগ্রামগুলোর মধ্যে নিয়ে আসা হয়। তো স্ক্রিনিং প্রোগ্রামে সাধারণত লো ডোজ সিটি স্ক্যান, একটা সিটি স্ক্যান যেটাতে অল্প মাত্রায় বিকিরণের মাধ্যমে আমাদের রোগীদের প্রাথমিক পর্যায়ে যে ক্যান্সার সেটা ধরা হয়। এছাড়া অন্যান্য ইনভেস্টিগেশন রয়েছে যেগুলো আমাদের ডক্টর সাদিয়া বললেন, যেসব লক্ষণ নিয়ে যদি আমাদের কাছে আসে সেগুলো করেও আমরা একজন রোগীর ফুসফুস ক্যান্সার ধরতে পারি। ধন্যবাদ তাজদিদ রহমান তানিম স্যারকে। স্যারের কাছে আমরা জানলাম কিভাবে আমরা ফুসফুসের ক্যান্সারের রুগীকে স্ক্রিন করব। তো আমি এখন জানতে চাইবো সাদিয়া সুলতানা রেশমা ম্যাডামের কাছে। ম্যাডাম, আমাদের এই যে দূষণ বাড়ছে ফ্যাক্টরির সংখ্যা, ইটভাটার সংখ্যা, তো এগুলোর সাথে আমাদের ফুসফুস ক্যান্সারের সম্পর্ক কতটা, বা আমরা কতটা ক্ষতির সম্মুখীন হচ্ছি এগুলো থেকে? ধন্যবাদ। আপনি আসলে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, তা হচ্ছে এই যে দূষণ বা পরিবেশের কারণে ফুসফুসের ক্যান্সার হচ্ছে কিনা বা সম্পর্ক কী রকম। সম্পর্কটা আসলে সবসময় আমরা যখন কোনো ধরনের ক্যান্সার নিয়ে কথা বলি, আমরা বলি এটা মাল্টিফ্যাক্টোরিয়াল সমস্যা, মানে অনেকগুলো ফ্যাক্টর এক্ষেত্রে জড়িত থাকে। স্যারও এক্ষেত্রে ভালো বলতে পারবেন যে যত ধরনের ক্যান্সার আছে সব কিছু আমরা যদি একটা কারণ খুঁজতে চাই তাহলে কিন্তু আসলে হবে না। এবং দেখা যায় এই ধরনের সমস্যাগুলোর এক্সপোজার একজন রোগী অনেক দিন ধরে এই ধরনের পরিবেশে যখন থাকবে বা অসুস্থ পরিবেশে থাকবে, তাহলে আস্তে আস্তে তার শারীরিক কিছু পরিবর্তন হতে থাকে। এটা জেনেটিক পর্যায় থেকে শুরু করে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে চেঞ্জ হতে শুরু করে, এবং দীর্ঘদিন ধরে এইরকম যখন পরিবেশে থাকে তখনই তার একসময় গিয়ে ক্যান্সার হয়। এটি বলছি সবই ধারণার ভিত্তিতে। কিছু কিছু প্রমাণ আছে, কিছু প্রমাণ আমরা চিন্তা করি যে এরকম হতে পারে। ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু এখন পর্যন্ত আমরা 100% বলতে পারবো না যে এটির কারণে এটি হচ্ছে। তবে সব ক্ষেত্রে এখন পর্যন্ত বলা হয় যে ধূমপান কিন্তু 1 নম্বর কারণ। যেমন ডক্টর তানিম বলেছেন যে 80% ক্ষেত্রে ধূমপান দায়ী। ধূমপান যেমন আছে, পাশাপাশি দূষিত পরিবেশ, আমরা যে বাতাসটা নিচ্ছি বর্তমানে বাংলাদেশের, বিশেষ করে ঢাকার বাতাস প্রায় দেখা যায় যে পৃথিবীর সবচেয়ে অস্বাস্থ্যকর বাতাসের মধ্যে একটি। এই তো জাস্ট গত সপ্তাহেই আমাদের দেশের বা ঢাকা শহরের বাতাস ছিল সবচেয়ে দূষিত। এবং এই যে শুরু হয়েছে এই ফল বা শরৎ, হেমন্ত, শীত পর্যন্ত এভাবেই কিন্তু যাচ্ছে। আমরা এই দূষিত বাতাসটা কিভাবে পাচ্ছি? আমরা প্রতিদিন যেই কাজটি করছি সেটা ঘরের ভিতরেই হচ্ছে এবং ঘরের বাইরে, দুই জায়গায় আমাদের বিভিন্ন ধরনের সামগ্রী ব্যবহার করছি, সেখান থেকে কিছু বিকিরণ হচ্ছে। সেই বিকিরণ
আবার বাইরে যে ধুলাবালি আছে তার মধ্যে কিছু পার্টিকেল আছে যেগুলোকে বলে পার্টিকুলেট ম্যাটার বা পিএম। এটা সাইজ আছে 2.5 থেকে 10 পর্যন্ত। এগুলো যখন আমরা শ্বাসের সাথে আমরা শরীরের ভিতরে নিচ্ছি, এগুলো আমাদের ফুসফুসে জমা হয়। এই জমা হতে হচ্ছে দীর্ঘদিন ধরে যখন এগুলো থাকছে, ফুসফুসে একটা পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলি পরবর্তীতে ক্যান্সারের রূপ নিতে পারে। পাশাপাশি সিগারেটের মধ্যে কিছু উপাদান রয়েছে যেগুলোকে বলা হয় কার্সিনোজেন। আমরা শুধু নিকোটিনের কথাই বলি, কিন্তু নিকোটিনের চাইতে এখানে কিন্তু অন্য যে উপাদানগুলো রয়েছে, যেগুলো প্রায় 950 উপরে উপকরণ রয়েছে, যেগুলো সরাসরি কার্সিনোজেন নামে পরিচিত। আমরা অনেক ধরনের এখন প্রসেস খাবার খাচ্ছি, সেই খাবারগুলো তৈরির প্রক্রিয়ার মধ্যেও যেমন সমস্যা রয়েছে, খাবারগুলো যখন আমাদের শরীরে যাচ্ছে সেগুলো কিন্তু আমাদের শারীরিক কিছু পরিবর্তন সাধন করছে। তো কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন ধরনের রোগ আছে, জীবাণু আছে, যেগুলো পরবর্তীতে দীর্ঘদিন ধরে যদি শরীরের ভিতরে থাকে সেখান থেকেও শারীরিক পরিবর্তন হয়। এবং এই রোগগুলো যেখানে হয়, ইভেন সেই জায়গার ক্ষত যে জায়গাটা, সেখান থেকেও পরবর্তীতে ক্যান্সারের রিস্ক বেড়ে যায়। তো বিভিন্ন ধরনের উপকরণই রয়েছে যেগুলো ক্যান্সার তৈরি করার পিছনে কারণ হিসেবে কাজ করে। জি, সাদিয়া ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাচ্ছি তুষার দাস স্যারের কাছে। স্যার, আমরা এতক্ষণ ফুসফুস ক্যান্সারের লক্ষণগুলো শুনলাম, কিভাবে আমরা স্ক্রিনিং করে একজন রুগীকে নির্ণয় করব সে ফুসফুস ক্যান্সারে ভুগছে কিনা। তো এই পর্যায়ে আমরা চলে আসছি চিকিৎসা, বর্তমানে বাংলাদেশে ফুসফুস ক্যান্সারের চিকিৎসার অবস্থা সম্পর্কে। চিকিৎসার মধ্যে স্যার আমরা জানি অনেকগুলো অপশন আছে, যার মধ্যে রেডিওথেরাপি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি আছে, বিভিন্ন সার্জিক্যাল অপশন। তো আমি স্যার আপনার কাছে থেরাপির সেক্টর সম্পর্কে জানতে চাচ্ছি। বাংলাদেশে এই মুহূর্তে ফুসফুস ক্যান্সারের জন্য আপনারা কী ধরনের থেরাপি ইউজ করছেন? অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের চিকিৎসা যখন আমরা প্ল্যান করব, চিকিৎসা প্ল্যান করার জন্য আমাদের সবার আগে দরকার রোগটা নিশ্চিত করা। এই জন্য রোগ নিশ্চিত করার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে চাইবো। সাধারণভাবে যদি আমরা খুব শর্টকাটে বলতে চাই, তাহলে আমরা বুকে এক্সরে করতে চাইবো। এক্সরেতে আমরা দেখবো যে ওখানে কোনো স্পট বা কোনো কনসলিডেশন বা কোনো আছে কিনা। যদি থাকে তাহলে সেখান থেকে আমরা সিটি গাইডের এফএনএসি বা সিটি গাইডের কোর-নিডল বায়োপসি বলি আমরা, সেখান থেকে আমরা রস নিয়ে পরীক্ষা করে আমরা এই ক্যান্সারটাকে নিশ্চিত হতে চাইবো। এছাড়াও আমরা ব্রঙ্কোস্কোপি, গলায় নল ঢুকিয়ে আমাদের যে একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষার মাধ্যমেও আমরা সেখান থেকে সেল নিয়ে আমরা পরীক্ষা করে দেখতে পারি যে এই ক্যান্সারটা তার আসলে হয়েছে কি না। যখন আমরা ক্যান্সার নিশ্চিত করব, তারপরের দায়িত্ব হচ্ছে আমাদের এটাকে স্টেজিং করা, যে এই কোন স্তরে আছে। যদি আমরা সহজভাবে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, স্টেজ আমরা 4 ভাগে ভাগ করি। স্টেজ 1, 2, 3, 4। স্টেজ 4 হচ্ছে সবচেয়ে খারাপ, স্টেজ 1 হচ্ছে সবচেয়ে ভালো। সেক্ষেত্রে যদি পেশেন্টের দেখা যায় স্টেজ 2 আপ টু স্টেজ 3A পর্যন্ত থাকে, তাহলে কিন্তু আমাদের সার্জারির একটা অপশন থাকে। স্যার, আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের রোগীগুলোকে কোন স্টেজে পাচ্ছি? আমরা অত্যন্ত দুঃখের বিষয় এটাই যে আমরা সবাই এই কথাই বলছিলাম প্রথম থেকে, যে আমাদের দেশে আসলে সচেতনতার যথেষ্ট অভাব আছে বলে আমি মনে করি। এছাড়াও আমাদের হয়তো বা ডায়াগনস্টিক ফ্যাসিলিটিও কিন্তু অভাব আছে। সেই লেভেলে ওইভাবে বিশেষজ্ঞ ডাক্তারও পায় না সাধারণ জনগণ। এই বিধায় আমরা সাধারণত স্টেজ 3 বা স্টেজ 4এই পেশেন্ট বেশি পেয়ে থাকি। তখন আসলে আমাদের চিকিৎসাটাও কিন্তু অনেক কঠিন হয়ে যায়, বা চিকিৎসা করলেও ফলটা আমরা সেভাবে পাই না। এখন যে কথা বলতে চাচ্ছিলাম আমরা, যে আমাদের স্টেজ 3 বা স্টেজ 4 যখন আমাদের পেশেন্ট থাকবে, তখন মূলত আমাদের থেরাপির অংশটুকু থেকে থাকে। যেমন সেক্ষেত্রে এমন হতে পারে যে আগে অপারেশন হলো, যদি অপারেশন করা সম্ভব হয় পেশেন্টের, অপারেশনের পর আমরা থেরাপি দিতে চাই। থেরাপির অংশটুকু আমরা দুইভাবে সাধারণত মোটা দাগে করতে পারি। একটা হচ্ছে কেমোথেরাপি, আর একটা হচ্ছে টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি। কেমোথেরাপির অংশটুকু আমরা এখন, আগে যেটা প্র্যাকটিস করা হতো, সব ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রেই আমরা কেমোথেরাপি দিয়ে থাকতাম। কিন্তু এখন যেটা হয়েছে, আমাদের মলিকুলার টেস্টিং, আমরা যে কথা বলছিলাম, বায়োপসির মাধ্যমে আমরা মলিকুলার টেস্ট করে দেখি যে এটা কোন লেভেলের আছে, এখানে ইজিএফআর বা মলিকুলার কিছু উপাদান পজিটিভ কিনা। যদি থাকে তাহলে আমরা সেই পেশেন্টকে টার্গেটেড থেরাপি দিতে পারি। এটা একটা অপশন থেকে যায়। আর কেমোথেরাপি আমাদের দেশে এখন আসলে বাংলাদেশে যত ধরনের কেমোথেরাপি দেওয়া হয়, আমাদের দেশেও কিন্তু আমরা সেগুলো প্র্যাকটিস করছি। কাজেই সে পেশেন্টকে আমরা কেমোথেরাপিও দিতে পারি।
নির্দিষ্ট সময় পর পর। জি স্যার, স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমি ফিরে আসছি তাজদিদ স্যারের কাছে। স্যার, আমরা তুষার স্যারের কাছে এতক্ষণ বিভিন্ন রকম থেরাপি সম্পর্কে শুনছিলাম। তো আমাদের ফুসফুসের ক্যান্সারের চিকিৎসার আরেকটা অপশন থাকে সার্জারি। যেহেতু আপনি থোরাসিক সার্জন, তো আপনার কাছে আমার প্রশ্ন, কখন আমরা একজন রুগীকে থেরাপির জন্য সিলেক্ট করব যে তার সার্জারি লাগবে না থেরাপি লাগবে, আর সার্জারি কাদের করব, বা এর কোনো ক্ষতিকর প্রভাব আছে কিনা? আপনার কোশ্চেনটা আসলে বেশ বড়, আমাকে বেশ বড়ভাবে বলতে হবে হয়তোবা। জি স্যার। প্রথমে আমি আসছি যে স্যার যে কথাটা বললেন তুষার স্যার, যে আমাদের ক্যান্সার চিকিৎসা, যে কোনো ক্যান্সারের মতো ফুসফুস ক্যান্সারের চিকিৎসাও কিন্তু নির্ভর করে স্টেজের উপর। স্টেজগুলোকে স্যার যেভাবে বললেন মোটা দাগে যদি আমরা ভাগ করি, তাহলে একটা হচ্ছে প্রাথমিক ধাপ আর একটা হচ্ছে অ্যাডভান্স স্টেজ যেটাকে বলি আমরা। প্রাথমিক ধাপের ক্ষেত্রে প্রথম চিকিৎসাই কিন্তু সার্জারি, এবং যে কোনো ক্যান্সার সার্জারির মূল উদ্দেশ্য সেটা হচ্ছে ক্যান্সার যে ক্যান্সারটুকু থাকে সেটাকে ফেলে দেওয়া, শরীরের যে ক্যান্সারের অংশটুকু সেটুকু আমরা কেটে ফেলে দেওয়া, এবং এটার ইন্টেন্ট যেটার উদ্দেশ্য থাকে সেটা হলো আমরা সম্পূর্ণ নিরাময়, যে পেশেন্টকে সম্পূর্ণ নিরাময় করে দেব ক্যান্সারটা ফেলে দেওয়ার মাধ্যমে। এখন এই ফেলে দেওয়ার, আমি তো যে কোনো পুরো যে জিনিসটা ছড়িয়ে গিয়েছে, অ্যাডভান্স স্টেজে চলে গিয়েছে, তাকে আমি ফেলে দিতে পারবো না। এই জন্য যেসব রোগী ক্যান্সার, ফুসফুস ক্যান্সার নিয়ে প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, বিশেষ করে স্টেজ 1 এবং স্টেজ 2, তাদের ক্ষেত্রে সার্জারি প্রথম চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয়। এবং এই সার্জারিটা আমাদের দেশের যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে অনেকেই জানে না যে আমাদের দেশে এই সার্জারিটা হচ্ছে এবং নিয়মিত হচ্ছে। এই জন্য অনেক ক্ষেত্রেই দেখা যায় রোগীরা প্রাথমিক পর্যায়েও সার্জন, একজন থোরাসিক সার্জন বা সার্জারি করানোর জন্য শরণাপন্ন হন না। এই জন্য এটা আমাদেরকে জনগণের কাছে জানাতে হবে যে আমাদের দেশে এই সার্জারিটা প্রতিনিয়ত হচ্ছে। দুঃখজনকভাবে ঢাকার বাইরে এই সার্ভিসটা কম, কিন্তু আমাদের ঢাকায় এটা প্রতিনিয়তই হচ্ছে। আমরা রেগুলারলি এই সার্জারিটা করে থাকতেছি। এই সার্জারিটা বেসিক্যালি আমাদের ফুসফুসের তো দুটো ফুসফুস, ডান এবং বাম। ডান পাশের ফুসফুসের 3টা অংশ থাকে, বাম পাশের ফুসফুসের 2টা অংশ থাকে। তো যে কোনো একটা অংশে যদি ক্যান্সার হয়ে থাকে সেই অংশটা আমরা ফেলে দিই, এবং সেই অংশটা ফেলে দেওয়ার মাধ্যমে রোগী কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে। আর আপনি আরেকটা কোশ্চেন ছিল, আপনার কোশ্চেনের আরেকটা অংশ ছিল যে এটা কতটা কার্যকরী এবং এর ক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা। জি স্যার। প্রথমত সেই পিছনের কথাটা আমি আবার বলতে চাই যে আমাদের সার্জারির ইন্টেন্টটাই থাকে আমরা ক্যান্সারটাকে সম্পূর্ণ নিরাময় করব, সম্পূর্ণ ফেলে দেব। কখনো কখনো হয়তো বা সম্পূর্ণ ফেলা সম্ভব হয় না, কারণ ফুসফুস ক্যান্সারটা দেখা যায় ফুসফুস ছাড়াও তার আশেপাশে যে লসিকা গ্রন্থি বা লিম্ফ নোড আমরা বলি সেগুলোতে ছড়িয়ে গিয়েছে। সেক্ষেত্রে সার্জারির সাথে কিন্তু আমাদের অনকোলজিস্টরা কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি সেগুলো দিয়ে থাকেন, এবং সেগুলোর ক্ষেত্রে আউটকাম খুবই ভালো। প্রাথমিক পর্যায়ে যদি সার্জারি করা সম্ভব হয়, দেখা গিয়েছে স্টেজ 1-এর ক্ষেত্রে 90% মানুষ 5 বছর পর্যন্ত খুবই ভালো থাকে, আবার স্টেজ 2-এর ক্ষেত্রে সেটা 60% পর্যন্ত মানুষ 5 বছর পর্যন্ত তাদের সার্ভাইভাল রেট দেখা গিয়েছে। সুতরাং অবশ্যই সার্জারি একটা খুবই ভালো অপশন, কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশে স্ক্রিনিং প্রোগ্রামের অভাব এবং জনসচেতনতার অভাবে বেশিরভাগ রোগী স্টেজ 3 এবং স্টেজ 4-এ ধরা পড়ে। আর সার্জারির যে কমপ্লিকেশন সেটা আসলে খুবই নগণ্য। আমরা সাধারণত রেগুলারলি যে অপারেশন করে থাকি তার 90% রোগী স্বাভাবিকভাবে বাসায় ফিরে যায়, 10% মানুষ অথবা কিছু কমপ্লিকেশনের পরে, কিন্তু সেগুলো আমরা ম্যানেজ করার মতো সক্ষমতা আমাদের দেশে, আমাদের ডক্টর এবং আমাদের হাসপাতালে রয়েছে। জি, ধন্যবাদ স্যার। সাদিয়া ম্যাডাম, আমরা শুনছিলাম স্যাররা চিকিৎসা পদ্ধতি নিয়ে বলছিলেন, তো আমি আপনার কাছে জানতে চাইব চিকিৎসা পদ্ধতির পাশাপাশি কী ধরনের সচেতনতামূলক ব্যবস্থা নিলে আমরা আমাদের সমাজে ফুসফুস ক্যান্সারটা কমিয়ে আনতে পারবো? ধন্যবাদ। আসলে এইটি নিয়েই কথা বলা উচিত, যেহেতু আমাদের এই মাসটি হচ্ছে ফুসফুস ক্যান্সার সচেতনতামূলক মাস। আমাদের সচেতনতা বাড়াতে হবে। সেই বাড়ানোর পিছনে প্রথম কথা হচ্ছে প্রতিরোধ কিভাবে করা যায়, রোগটি যেন না হয়। সেই জন্য সবার প্রথমে জানতে হবে যে কি কি কারণে এই রোগটি হতে পারে, এবং সেই ক্ষেত্রে শুধু নিজে নয়, আমার বাড়িতে কে আছে, যারা আছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ, সবাইকে সেই ব্যাপারে সচেতন করতে হবে। এবং এই শিক্ষাটা নিতে হবে স্কুল থেকে শুরু করে। সব স্তরে যদি আমরা চলে যেতে পারি, আমরা যদি মিডিয়াকে এখানে ইনভলভ করতে পারি এবং জানাতে পারি যে ফুসফুস ক্যান্সারের ভয়াবহতা শুধুমাত্র একটি পরিবারকে নয়, যেমন পরিবারকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে, সামাজিকভাবেও কিন্তু করছে। কারণ একজন পরিবারের সবচেয়ে সক্রিয় সদস্য, সাধারণত এটি পুরুষদের ক্ষেত্রেই বেশি হয় এখন পর্যন্ত, তাই বলে মহিলাদের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম।
তারপরেও কিন্তু যথেষ্ট হয়। তো কর্মক্ষম একজন মানুষ যখন অচল হয়ে পড়ে থাকে তখন সেটি যেমন অর্থনৈতিকভাবেও তাকে দুর্বল করে দিচ্ছে, পরিবারটিকে, তাকে কিন্তু সামাজিকভাবে দুর্বল করে দিচ্ছে এবং সর্বোপরি দেশের কিন্তু অর্থনীতির চাকাটাকেই দুর্বল করে দিচ্ছে। তো প্রতিরোধ হতে হবে সেই রকম জায়গা থেকেই এবং জানতে হবে আমি যেই কারণগুলো বলেছি ধূমপানের ব্যাপারে অনেক বেশি সক্রিয় হতে হবে ধূমপান নিবারণের ক্ষেত্রে। যেমন অ্যাক্টিভ স্মোকিং বা হচ্ছে প্রত্যক্ষভাবে যে ধূমপান করছে সে যেমন বন্ধ করবে, তার কারণে যে তার এই কারণে অসুবিধা হচ্ছে পরোক্ষভাবে ঘরের মানুষ বা সেই যে কর্মক্ষেত্রে রয়েছে বা রাস্তায় অনেকে আমরা দেখি যে ধূমপান করছে একদম পাবলিক প্লেসে, এই জিনিসটা বন্ধ করতে হবে। ইদানিং আরেকটি কথা আমরা শুনি এবং এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার ফোকাস করছে, তা হচ্ছে থার্ড হ্যান্ড স্মোকিং। মানে যে একজন ধূমপায়ী যখন ধূমপান করছে যেই জায়গায় সে চলে যাচ্ছে কিন্তু তার ফিল্টার সিগারেটের যে অংশটুকু পড়ে রয়েছে সেটি কিন্তু পরিবেশ দূষণ করছে, বায়ু দূষণ করছে এবং এটি কিন্তু আরেকজন শ্বাস প্রশ্বাসের সাথে নিয়ে নিচ্ছে, সেও কিন্তু একইভাবে এক্ষেত্রে অ্যাফেক্টেড হচ্ছে। খাবার দাবারের ব্যাপারে আমরা যতটুকু সম্ভব প্রসেস ফুড অ্যাভয়েড করব। যেই ফ্যাক্টরিতে কাজ করছে সেই ফ্যাক্টরিটা পরিবেশ বান্ধব কিনা সেই ব্যাপারে সচেষ্ট হতে হবে। ফ্যাক্টরির মালিককে যেমন হতে হবে, যে কর্মচারী কাজ করছে তাকেও বলতে হবে যে আমার নিরাপত্তার ব্যবস্থা আপনাকে করতে হবে। এবং সর্বোপরি আমরা যে পরিবেশে ঘরের মধ্যে থাকছি সেখানে আরও বেশি সচেতন হতে হবে। ঘরের ভিতরের বাতাসটাকে যেন পিউরিফাই করা যায় সেই ব্যাপারে আরও সতর্ক হতে হবে। কীটনাশক ব্যবহার করা হচ্ছে, কয়েল ব্যবহার করা হচ্ছে, এই ব্যাপারে আরও সতর্ক হতে হবে। এবং আমরা যখন এই কাজটা করতে পারবো পরবর্তীতে আমাদের যাদের এই ডক্টর তানিম যে কথাটা বলেছিলেন স্ক্রিনিংয়ের ব্যাপারে, এই ব্যাপারটা জোর দেওয়ার জন্য অবশ্যই নিজে থেকে যেমন সচেষ্ট হতে হবে এবং সরকারের যে পলিসি মেকার নীতি নেয় যারা তাদেরকে এই ব্যাপারে সচেষ্ট করতে হবে যেন এই লো ডোজ সিটি স্ক্যানের ব্যবস্থাটা নিদেন পক্ষে যে ঢাকার বা বড় বড় যে সরকারি মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটগুলো আছে সেখানে চালু করার জন্য ব্যবস্থা করা যায় এবং সেটি অবশ্যই মানুষের সীমার মধ্যে থাকতে হবে। বছরে একবার বা 2 বছরে যেটি আমাদের গাইডলাইন আছে, একজন চিকিৎসক ভালোভাবে এটা ওই ধরনের রোগীকে বলতে পারবে যে কার কখন প্রয়োজন, সেইভাবে তাকে সেই স্ক্রিনিংটা যদি করতে পারে খুব আর্লি ডায়াগনোসিসটা সম্ভব। এবং আর্লি ডায়াগনোসিস যদি সম্ভব তাহলে তার চিকিৎসা হবে একদম সম্পূর্ণ কিউরেবল চিকিৎসা সম্ভব। যদি অল্প জায়গায় এই ক্যান্সারটা থাকে সহজেই একটা অপারেশন করে পরবর্তীতে কিছু পরিমাণ তাকে রেডিওথেরাপি বা কারো এখন বর্তমানে আমরা টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি পেয়েছি, এগুলো দিয়ে দিতে পারলে কিন্তু তার সেই জীবনের ঝুঁকি যেটা সেটা অনেকাংশেই কমে যায়। জি, তো এটি হচ্ছে গিয়ে আসল কথা। ধন্যবাদ। কথার সাথে আমি আরেকটা কথা একটু জি স্যার, সেটা হচ্ছে আমাদের গ্রামগঞ্জে যে মেয়েরা রান্না করে সেখানে খড়ির চুলা দিয়ে তারা রান্না করে, তারপরে ওই রান্নাঘরের আবদ্ধ পরিবেশে তারা অনেকক্ষণ থাকে, এখানে ধোঁয়া তৈরি হয়, ওই ধোঁয়াটা তারা ইনহেল করে, এর ফলে দেখা যায় মেয়েদের মধ্যে যে ক্যান্সারের প্রবণতা থাকে সেটা কিন্তু এটার কারণে অনেকটা বেড়ে যেতে পারে। আরটা আমি বলতে চাই যে আমাদের যে যানবাহন আমরা ঢাকা শহরে অহরহই দেখছি যে কালো ধোঁয়া বেরোচ্ছে একটা যানবাহন থেকে, কাজে এটা একটা সচেতনতার আমাদের একটা অংশ যে এই কালো ধোঁয়াগুলো যেন বন্ধ করতে পারে। এটা কিন্তু আমরা চাইলেই করতে পারি, কিছু কিছু জিনিস আমরা পারি না, যেমন আমরা ক্যান্সারের অনেক কারণ জানি না, কিন্তু এটার কারণ তো আমরা জানি, বিধায় এটাকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই হয়তো বা আমরা কমিয়ে আনতে পারবো। ফুসফুস ক্যান্সারের অনেক কিছুই কিন্তু আমাদের জানা, কিন্তু এটাও আমরা জানি না যে মৃত্যু হার কিন্তু ফুসফুস ক্যান্সারই সারা বিশ্বে যেমন বেশি আমাদের দেশেও বেশি। অন্যান্য ক্যান্সার আর্লি ডায়াগনোসিস ট্রিটমেন্টের কারণে মৃত্যু হারটা অনেকাংশে কমলেও ফুসফুস ক্যান্সারের মৃত্যু হার কিন্তু আমরা এখনো কমাতে পারি নাই এবং এটা দিন দিন বাড়ছে। এই জন্য আমাদের একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, যেটাকে সবাইকে ইনভলভ থাকতে হবে, সবাইকে নিয়েই সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলেই আমরা এর প্রতিরোধ করতে পারবো। জি স্যার, তাজদিদ স্যারের কাছে বহির্বিশ্বের সাথে তুলনা শুনে আমার মনে একটি প্রশ্ন আসলো স্যার, আমি তুষার স্যারের কাছেই যাচ্ছি যে আমাদের দেশের মানুষ ক্যান্সার মানেই মনে করে যে দেশের বাইরে ভালো চিকিৎসা আছে, বাইরে যেতে হবে, ইভেন আর্থিকভাবে সামর্থ্য থাকলে ওনারা চলেও যান। তো সেই ক্ষেত্রে স্যার মানে ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে বাংলাদেশ আসলে কতটা স্বয়ংসম্পূর্ণ? আমরা কি আসলে পুরোপুরি চিকিৎসা সেবাটা দিতে পারছি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন এবং আমার মনে করি যে আমাদের দর্শকদের জানা প্রয়োজন। আমি এতটুকু বলতে পারি যে আমাদের ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে যদি আমরা আলাদা ভাগ করে নিই যে ডায়াগনস্টিক লেভেলে
আমাদের রোগ ধরার ক্ষেত্রে এবং রোগের ইমিউনোহিস্টোকেমিস্ট্রি আমরা যেটা বলি অধিকতর আমাদের রোগ ধরার যে পরীক্ষা সেটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল হচ্ছে। হ্যাঁ, এটা সত্য যে এটা হয়তো জেলা শহর লেভেলে নাই, ঢাকা শহর কেন্দ্রিক, কিন্তু আমি বলতে চাই যে বাংলাদেশে এই পরীক্ষা মানে অত্যন্ত মানসম্পন্নভাবে হচ্ছে। কাজেই এই রোগ ধরার ক্ষেত্রে যেমন কোনো আমি ঘাটতি দেখি না, একই রকমভাবে চিকিৎসা আমরা এর আগেই জানতে পেরেছি যে এখানে কিন্তু বিশ্বমানের অন্যান্য দেশে যেভাবে আপনার অপারেশন হয় আমাদের দেশেও কিন্তু সেভাবে অপারেশন হচ্ছে। একই সাথে কেমোথেরাপি, আমি এর আগেও বলেছি যে কেমোথেরাপি আমরা কিন্তু বিদেশে যেগুলো আপনার গাইডলাইন অনুযায়ী যে কেমোথেরাপি তারা প্রয়োগ করে থাকে আমরাও কিন্তু এখানে সেই কেমোথেরাপিগুলো প্রয়োগ করছি। এখন আপনি জেনে খুশি হবেন যে ইমিউনোথেরাপি যেটা সেটাও কিন্তু বহির্বিশ্বে যে ইমিউনোথেরাপি সবাই ব্যবহার করে থাকে আমরাও কিন্তু সেটা ব্যবহার করি। কাজেই রেডিওথেরাপিও একই রকম কথা আমি বলতে চাই যে সেটাও কিন্তু আমাদের এখন যে মেশিন লাইনাক মেশিন অত্যাধুনিক যেটা রেডিওথেরাপি মেশিন সেটা, হ্যাঁ এটা সত্য যে আমাদের অ্যাভেলেবেল মেশিন নাই, যে পরিমাণ চাহিদা সে পরিমাণ মেশিন নাই, কিন্তু আমাদের সেই চিকিৎসা বাংলাদেশে এখনও আছে। আমাদের বেসরকারি হাসপাতাল এবং কোনো সরকারি হাসপাতালে এই রেডিওথেরাপির চিকিৎসাও কিন্তু করা সম্ভব। কাজেই আমি বলবো যে এই চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা আমি অন্ততপক্ষে দেখি না, বাংলাদেশেই সকল চিকিৎসা সম্ভব। জি স্যার ধন্যবাদ। সাদিয়া ম্যাডাম, আমরা স্যার কাছে শুনছিলাম যে আমাদের দেশেই ব্যবস্থা আছে, তো আমার পরবর্তী প্রশ্ন হলো আমাদের দেশে যারা গরিব মানুষ, একটু সামর্থ্য কম, টাকা পয়সা কম, তাদের জন্য সরকারিভাবে অথবা কোনো এনজিওর মাধ্যম থেকে খরচ বহনের ব্যবস্থা আছে কি না, অথবা এর আসলে মানে খরচ কেমন এই যে ফুসফুসের চিকিৎসার, এই ব্যাপারে যদি একটু। ধন্যবাদ। ফুসফুসের চিকিৎসার খরচটা আসলে নির্ভর করে সে কোন স্টেজে এসে তার চিকিৎসাটা শুরু করতে যাচ্ছে ওইখান থেকে, এবং চিকিৎসাটা শুধুমাত্র এই রেডিওথেরাপি, কেমোথেরাপি বা অপারেশন পর্যন্ত থাকে না, পরবর্তীতে তার পুনর্বাসনটাকে এর মধ্যে নিয়ে আসতে হয়। আপনি অবশ্যই জেনে খুশি হবেন যে আমাদের দেশে বর্তমানে কিন্তু বিভাগীয় বিভিন্ন যে হাসপাতালগুলো রয়েছে প্রত্যেকটা জায়গায় অঙ্কোলজি বিভাগ রয়েছে। এখানে সরকারিভাবে অনেক ঔষধি পাওয়া যায় এবং সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের একটি জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল রয়েছে, পাশাপাশি যে কয়টি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে বিশেষ করে ঢাকা এবং আশেপাশে জেলাগুলোতে প্রায় সব জায়গায় অঙ্কোলজি বিভাগে এই ধরনের চিকিৎসকও যেমন আছেন তেমনি চিকিৎসাটাও পাওয়া সম্ভব। এবং যদি কেউ এটাকে অনেকেই আছে যে সরকারি জায়গায় সিট পাচ্ছে না ভেবে বা বিভিন্ন কারণেই একটু দেরি হয়ে যায়, এটাও কিন্তু শেষ নয়। এরপর অনেকেই আউটডোর বেসিসে চিকিৎসা নিচ্ছে প্রয়োজন মতো, তবে এটা মাথায় রাখতে হবে যে চিকিৎসাটা শুধুমাত্র ওই সাময়িক সময়ের জন্য নিলেই হবে না, তাকে পরবর্তীতে ফলো আপে নিয়মিত আসতে হবে। সেই ফলো আপের মধ্যে কিছু পরীক্ষা আছে এবং পরীক্ষার পরে সেই অনুযায়ী তার দেখা যায় কিছু জটিলতা পরবর্তীতে হতে পারে, যেমন তার ফুসফুস যদি অপারেশনের মাধ্যমে একটা অংশ কেটে ফেলে তার পরবর্তীতে ফিজিওথেরাপি প্রয়োজন হতে পারে, তার ফুসফুসে কিছু ব্যায়াম প্রয়োজন হতে পারে, সেগুলো তাকে শিখে বাসায় যেতে হবে এবং সে আগে যে কাজগুলো করতো সেই কাজে তার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা বুঝেই করতে হবে। যদি না করে পরবর্তীতে অন্য কোনো কাজের জন্য সে ফিট কিনা সেই ব্যাপারটাও কিন্তু এর মধ্যে চলে আসে। তো চিকিৎসা এখন পর্যন্ত যা যা আছে খুব যে ব্যয়বহুল তা কিন্তু আমরা বলতে পারি না, যথেষ্ট পরিমাণ আমাদের দেশে সরকারি পর্যায়ে সামর্থ্যের মধ্যেই আছে। ধন্যবাদ স্যার। আমি চলে আসছি আপনার কাছে, তাজদিদ স্যার, থোরাসিক সার্জন আপনি। আমরা আমাদের এই যে পরিচিত কিছু অপারেশন আছে যেমন অ্যাপেন্ডিসেক্টমি, কলিসিস্টেক্টমি, তো এগুলোর ক্ষেত্রে আমরা শুনি যে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে অপারেশনের, যে ওপেন পদ্ধতি কেটে করে অথবা ল্যাপারোস্কোপিক সার্জারি। তো স্যার এই যে ফুসফুসে ক্যান্সারের ক্ষেত্রে এরকম আপডেটেড কোনো সার্জারি আছে কিনা, যে ল্যাপারোস্কোপিক সার্জারির মতো মিনিমাল ইনভ্যাসিভ সার্জারিগুলো আছে কিনা, এই সম্পর্কে যদি একটু বলতেন। অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই একটা সুন্দর কোশ্চেন করেছেন। আসলে এটা জানা দরকার যে আমাদের দেশে যে উন্নত যে চিকিৎসাগুলো সেগুলো এখন হচ্ছে, কারণ আমাদের দেশে আজ থেকে কিছুদিন আগেও হয়তো 5-10 বছর আগেও আমরা সকল ফুসফুসের সার্জারি বুক কেটেই করা হতো। বুক কেটে বড় একটা 8 থেকে 10 ইঞ্চি একটা কেটে বুকের একটা অংশ, মানে আমাদের দুই পাশে যে রিবস আছে রিবসগুলোকে সরিয়ে আমরা ফুসফুসের একটা অংশ কেটে আনতাম।
কিন্তু বর্তমানে এই চিকিৎসা পদ্ধতি অনেকটা উন্নত হয়েছে, যেটা আপনি বললেন মিনিমালি ইনভেসিভ সার্জারি বা ল্যাপারোস্কোপিক সার্জারি, যা আমাদের থোরাসিক সার্জারিতে ভিডিও অ্যাসিস্টেড থোরাসিক সার্জারি নামে পরিচিত, যার মাধ্যমে আমরা 1 থেকে 3টি ফুটো করে ক্যামেরার মাধ্যমে অপারেশন করে আমরা ফুসফুসের যে অংশে ক্যান্সার আক্রান্ত সেই অংশের ক্যান্সারটাকে নিয়ে আসতে পারি। এবং এক্ষেত্রে বেশ কিছু আধুনিক যন্ত্র ব্যবহার করা হয়, যেমন স্ট্যাপলার ইউজ করা হয়, যেক্ষেত্রে হাতের কোনো ব্যবহার ছাড়াই আমরা স্ট্যাপলারগুলো ইউজ করে ফুসফুসের সেই অংশটা নিয়ে আসতে পারি। এই স্ট্যাপলারগুলো একটু ব্যয়বহুল, কিন্তু আপনি জেনে খুশি হবেন এই স্ট্যাপলারগুলো আমাদের সরকারিভাবে সরকারি হাসপাতালে সাপ্লাই আছে, আমরা নিয়মিত ব্যবহার করছি এবং ফুসফুসের বিভিন্ন অংশ ক্যামেরার মাধ্যমে কেটে নিয়ে আসছি। এই সার্জারির অনেকগুলো সুবিধা রয়েছে। সুবিধাগুলো কি? যেমন আমরা যখন আগে একটা রোগীকে অপারেশন করতাম, বুক কেটে অপারেশন করতাম, তখন দেখা যেত তার একটা ফিটনেস, যে সার্জারির জন্য একটা ফিটনেস দরকার, সেই ফিটনেসটা একটু বেশি ভালো দরকার ছিল, যেটা আমরা ক্যামেরা দিয়ে করার জন্য অত ভালো ফিটনেস না হলেও হয়। একটা ধারণা করা হতো যে রোগীর বয়স যদি বেশি হয়, 70-80 বছর বয়সের একটা রোগী, তার আর অপারেশন না করে আমরা থেরাপির দিকে যাই, বা সে আর কতদিন বাঁচবে, এরকম একটা ধারণা ছিল, বা এত বড় সার্জারি সে নিতে পারবে কি নিতে পারবে না, সেই ধারণার কিন্তু এখন আমূল পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে আমরা ক্যামেরা ইউজ করে 70-80 বছরের রোগী অপারেশন করে খুব সহজেই করে ফেলতে পারি, এবং দেখা যায় রোগী 2-3 দিনের মধ্যেই বাসায় ফেরত যেতে পারে এবং সে তার স্বাভাবিক কাজে ফেরত যেতে পারে। তো সেক্ষেত্রে এদিকে আমরা অনেক অগ্রসর হয়েছি। কিন্তু একথাও সত্য যে 18 কোটি মানুষের তুলনায় সেটা খুবই অপ্রতুল। শুধুমাত্র আমাদের শহর কেন্দ্রিক যে জায়গাগুলো সেখানে রয়েছে, এবং আমাদের যে থোরাসিক সার্জন সারা বাংলাদেশে তার সংখ্যাও অনেক কম। আমি মনে করি সেদিকে আমাদের নজর দেওয়া উচিত, যাতে আমরা আমাদের এই চিকিৎসা ব্যবস্থাটাকে জনগণের দ্বারগোড়ায় নিয়ে যেতে পারি। আর আরও কিছু উন্নত চিকিৎসা ব্যবস্থা আসছে, যেটা হলো রোবোটিক থোরাসিক সার্জারি, যেটা মিনিমালি ইনভেসিভ বা ভ্যাটসের মতোই, কিন্তু সেখানে শুধুমাত্র রোবট ইউজ করা হয়। এটার এক্সট্রা বেনিফিট তেমন কিছু নেই যে রোগীর ক্ষেত্রে হবে, এখানে সার্জনের কিছু বেনিফিট আছে, যে অনেক কঠিন অপারেশনগুলো রোবটের মাধ্যমে করা যায়। আমি মনে করি শীঘ্রই এগুলো আমাদের দেশেও চলে আসবে, কিন্তু আমরা এখন প্রতিনিয়তভাবে ভ্যাটস বা ভিডিও অ্যাসিস্টেড থোরাকোস্কোপিক সার্জারি, যেটা আমরা ক্যামেরা দিয়ে করি, সেটা প্রতিনিয়তই করছি, এবং এটার অনেক সুবিধাগুলোর মধ্যে আমি কিছু বললাম, যে রোগী খুব দ্রুত বাসায় যেতে পারে, রোগীর ব্যথা অনেক কম হয়, খুব সহজেই স্বাভাবিক জীবনযাপন করতে পারে। অনেকে বলে থাকে যে এটা কস্টটা কেটে অপারেশন করার থেকে একটু বেশি, কিন্তু আপনি যদি সামগ্রিকভাবে চিন্তা করেন, একটা রোগী 10 দিন হাসপাতালে ভর্তি থাকার চেয়ে 3 দিন বা 4 দিন যদি হাসপাতালে ভর্তি থাকে, সেক্ষেত্রে কিন্তু সামগ্রিক কস্ট অনেক কমে আসে। তো আমি মনে করি আপনার মাধ্যমে সকল দর্শককেও এটা জানাতে চাই যে এই উন্নত মানের চিকিৎসা আমাদের দেশেই এখন হচ্ছে, এবং আমরা আপনাদেরকে অন্যান্য দেশের তুলনায় কম খরচে এই সেবাটা দিতে পারবো বলে আশা করি। জি স্যার, ধন্যবাদ স্যার। তো সুপ্রিয় দর্শক, আমাদের আজকের গোলটেবিল বৈঠকে আলোচনার বিষয় ছিল ফুসফুস ক্যান্সার এবং এর চিকিৎসা নিয়ে আলোচনা। তো আমরা এতক্ষণ ধরে শুনছিলাম ফুসফুস ক্যান্সারের লক্ষণগুলো, কিভাবে আমরা সচেতনতা অবলম্বন করলে এর থেকে রক্ষা পেতে পারি, এবং জেনেছি এর বিভিন্ন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। তো দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমি স্যার কাছে জানতে চাইব, স্যার, এই যে চিকিৎসা শেষে আমাদের রোগীদের সুস্থতার হার বা স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার হার কতটা আমাদের দেশের প্রেক্ষাপটে? আসলে অসংখ্য ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আসলে এই সুস্থতার হার নির্ভর করে হচ্ছে আমরা কোন স্টেজে পাচ্ছি রোগীকে তার উপর। আমরা সাধারণত অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে স্টেজ 3 বা স্টেজ 4-এর পেশেন্টকেই বেশি পেয়ে থাকি। তার ফলে আমরা হয়তো বা থেরাপি বা চিকিৎসা বা সার্জারিও অনেক সময় করা সম্ভব হয় না। সেক্ষেত্রে রেডিওথেরাপি এবং কেমোথেরাপির মাধ্যমে আমরা রোগটা নিয়ন্ত্রণ করতে পারি। সেক্ষেত্রে আসলে আমাদের দীর্ঘমেয়াদী বেঁচে থাকার হার কিন্তু আমাদের অনেক কম এই ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে, এবং এটা শুধুমাত্র আমাদের দেশে না, গোটা বিশ্বেই কিন্তু ফুসফুস ক্যান্সারের রোগীর বেঁচে থাকার হার তুলনামূলক কম। এটা যেটা স্টাডি আর কি, আমাদের দেশে পুরোপুরি স্টাডি নাই, কারণ আমাদের দেশে রেজিস্ট্রিটা ওভাবে মেনটেন হয় না। আমি আসলে এই প্রোগ্রামের মাধ্যমেই একটা প্রসঙ্গ মনে আসলো বলে আমি বলতে চাই যে জনসচেতনতার বিষয়ে একটা জিনিস আমি সবাইকে অনুরোধ করব, এই অনুষ্ঠানের দর্শকদের, যে যদি কারোর কাশি থাকে তাহলে সেই কাশিটা যদি 2 সপ্তাহের বেশি, 2 বা 3 সপ্তাহের বেশি থেকে যায়, এবং ডাক্তারকে দেখানোর পর যদি নির্দিষ্ট চিকিৎসা নেওয়ার পরও 3 সপ্তাহ চলে যাচ্ছে তাও তার কাশি কমছে না, সেক্ষেত্রে তার কিন্তু অবশ্যই সচেতন হওয়া প্রয়োজন। হয়তোবা এই সচেতনতা যদি সে আনতে পারে, সে যদি উপযুক্তভাবে ডাক্তারের শরণাপন্ন হয় যে আমার 3 সপ্তাহের কাশি হচ্ছে কিন্তু আমার কাশিটা ঠিক হচ্ছে না,
তখন আমরা যদি তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করি তাহলে হয়তো আমরা অনেক আর্লি স্টেজেই রোগীকে ধরতে পারবো। কিন্তু অনেক সময় রোগীরা চুপে চাপে থাকে, 2-3 মাস 4 মাস পর হয়তো আমাদের কাছে আসে, তখন অ্যাডভান্স স্টেজ হয়ে যায়, তখন আমাদের চিকিৎসার ফলটাও কিন্তু প্রাসঙ্গিক ক্রমে খারাপ হয়ে যায় আর কি। স্যার আমি যাচ্ছি সাদিয়া ম্যাডামের কাছে। ম্যাডাম, যারা সুস্থ হয়ে চিকিৎসা শেষে বাসায় ফিরছেন তাদের কি পরবর্তীতে ফলো আপে আসার প্রয়োজন আছে কি না, বা কতটা চিকিৎসকের সাথে সমন্বয় করার প্রয়োজন আছে বলে মনে করেন? ধন্যবাদ। অবশ্যই এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি আগেও বলেছি এখনও বলছি, এবং এই ফলো আপটা অবশ্যই একজন অনকোলজিস্টের সাথেই রাখা উচিত, যে উনি নির্ধারণ করতে পারবেন যে রোগী কোন অবস্থায় কী ধরনের চিকিৎসা পেয়েছে এবং চিকিৎসা পাওয়ার পরে কতদিন গ্যাপ নিয়ে তাকে একটা বিরতির পরে সে একজন চিকিৎসকের কাছে বিভিন্ন ধরনের ফলো আপ, সেটা পরীক্ষা হবে বা ঔষধ ঠিক করার ক্ষেত্রে হবে, এগুলো নিতে হবে। এবং এটি কারো কারো ক্ষেত্রে কিন্তু সারা জীবন ধরেই নিতে হতে পারে, কারো ক্ষেত্রে যত দিন যাবে আস্তে আস্তে হয়তো এই বিরতিটা একটু বেড়ে যাবে, এভাবেই যাবে। তবে সবসময় চিকিৎসক কাছে তাকে যেতে হবে, ধরে নিতে হবে যে একজনের যখন ক্যান্সার হয়ে গেল, পরবর্তীতে ক্যান্সারের যে আবার হওয়ার একটা ঝুঁকি রয়েছে সেটা কিন্তু কখনো উপেক্ষা করা যায় না। তো এই কারণে যেমন নিজের ক্ষেত্রে যেতে হবে এবং যারা আমাদের পরিবারের একটু বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকেও নিয়ে যেতে হবে, জানতে হবে যে স্ক্রিনিং করতে হবে তার ভিতরে ক্যান্সার হওয়ার ঝুঁকি কতটুকু, ক্যান্সার হয়ে যাওয়ার মতো অবস্থায় সে পৌঁছে যাচ্ছে কিনা, এবং পৌঁছে গেলে কত দ্রুত তার চিকিৎসা শুরু করা যায়, এবং চিকিৎসা শুরু করার পর কত দ্রুত নিরাময় করা যায়, এবং নিরাময় করার পরে সে তা কত দ্রুত বা কত দিন ধরে তাকে ভালোভাবে বেঁচে রাখানো যায়। জি, তাজদিদ স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, সার্জারি শেষে সুস্থ জীবনে ফিরে যাওয়ার পরে একজন ফুসফুস ক্যান্সারে আক্রান্ত রোগীর কোনো ফিজিওথেরাপি অথবা কোনো ফুসফুসের সম্পর্কিত ব্যায়ামের প্রয়োজন আছে কি না? জি, ধন্যবাদ। অবশ্যই আছে। আমি এখানে একটু সাপ্লিমেন্ট করতে চাই, শুধু সার্জারির পরে নয়, সার্জারির আগেও এই ফুসফুসের ব্যায়ামটার প্রয়োজন রয়েছে। কারণ আমরা সার্জারির আগে আমরা যেহেতু ফুসফুসের একটা অংশ ফেলে দিই, যে অংশটিতে ক্যান্সার হয়েছে, আমাদের তার জানতে হয় যে রোগীর ফুসফুসের সক্ষমতা কতটুকু। যদি সক্ষমতা না থাকে তাহলে কিন্তু আমরা ফুসফুসের সেই অংশটুকু ফেলে দিতে পারবো না, কারণ দেখা যাবে সেই অংশটুকু ফেলে দিলে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। এই জন্য আমরা যে কোনো ফুসফুস সার্জারি, বিশেষ করে ক্যান্সার সার্জারির আগে পেশেন্টকে বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি দিয়ে থাকি, যার মাধ্যমে তার ফুসফুসের সক্ষমতা বেড়ে যায় এবং আমাদের সার্জারিটা খুব সহজ হয়। আর সার্জারির পরে অবশ্যই ফিজিওথেরাপির প্রয়োজন রয়েছে, বিশেষ করে যেহেতু এটা একটা বুকের অপারেশন, বুক মানে ফুসফুস, ফুসফুস এর উপরেই আমাদের শ্বাস প্রশ্বাস নির্ভর করে। এই জায়গায় যখন অপারেশন হয় তাকে পূর্বের আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আমাদের রয়েছে। আমরা একটা রোগী ভেদে, অপারেশন ভেদে তাকে এরকম বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি দিয়ে থাকি। অনেক সময় ফিজিক্যাল মেডিসিনের সাহায্য নিয়ে থাকি, যারা বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি এই উল্লেখ করে থাকেন যে কোন পেশেন্টের জন্য কেমন লাগবে। তো অনেক সময় দেখা যায় এই ফিজিওথেরাপিটা আমরা অনেক দিন কন্টিনিউ করতে বলি। ছোটোখাটো অনেক ধরনের ব্যায়াম রয়েছে যেগুলো আমরা রোগীকে শিখিয়ে দিই, এবং এটা অনেক দিন পর্যন্ত কন্টিনিউ করতে হয়, কারণ যতদিন সেটা করবে তার ফুসফুসের কার্যক্ষমতা বাড়বে। শুধুমাত্র স্বাভাবিক একজন ফুসফুসের রোগী যারা অপারেশন হয়েছে তার না, যারা অন্যান্য থেরাপি নিচ্ছে তাদেরও কিন্তু এই ব্যায়ামের প্রয়োজন রয়েছে। জি স্যার। সুপ্রিয় চিকিৎসক মণ্ডলী, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। তো সেই সাথে দর্শক, আমরা আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমি ডক্টর সাবরিনা পুষ্প। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো আলোচনায়। আজকের মতো এখানেই সমাপ্তি। সুস্থ থাকুন, ভালো থাকুন, রিহাল টিভির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।